দর্শক আপনারা দেখছেন ব্যারিকেড ভেঙে কিন্তু তারা সচিবালয়ে প্রবেশের চেষ্টা কিন্তু করছেন এবং ব্যারিকেডের এক প্রান্তে রয়েছেন। টাকার অভাবে বেতন দিতে না পারা জাতিসংঘ আগামী 1 মাসের মধ্যেই দেউলিয়া হতে যাচ্ছে। এমনকি যে শান্তিরক্ষী বাহিনীতে রাখার দোহাই দিয়ে বাংলাদেশের সেনাবাহিনীকে সরকারের নির্দেশ অমান্য করতে বাধ্য করা হয়েছে, সেই শান্তিরক্ষী বাহিনীও আর চালাতে পারবে না জাতিসংঘ টাকার অভাবে, এবং এ নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। ইউনূসের উপর আর আস্থা রাখা যাচ্ছে না। প্রফেসর ইউনূস বিএনপির কাছে বিক্রি হয়ে গেছেন বা বিএনপির সাথে সমঝোতা করে ফেলেছেন। প্রফেসর ইউনূসকে দিয়ে হয়তো হবে না, প্রধান বিচারপতির কাছে যেতে বলছে অনেকে, যে তার পরামর্শনও কি করা যায়, কারণ এভাবে তো হবে না। তো আমরা অন্য সরকার চাই, সেই অন্য সরকারকে রেডি। আমাদের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা নিজেকে আন্তর্জাতিক খেলোয়াড় মনে করেন, অথচ আন্তর্জাতিক খেলোয়াড় হওয়া সত্ত্বেও তিনি আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির কাছে কিভাবে ধরাশায়ী হলেন, কুপকাত হলেন। আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। খুব একটি গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে হাজির হয়েছে। দর্শক, আমাদের ভিডিওর প্রথম অংশ দেখেই বুঝতে পেরেছেন আসলে কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে। এই বিষয় নিয়ে আমি আর বেশি কথা বলছি না, চলুন দেখে আসি কাঙ্ক্ষিত ভিডিও। তারপরে একটা বিরাট ঘটনা শুরু হয়ে গেছে। আমাদের বিপ্লবের পক্ষের শক্তি কেউ কেউ বলছেন, আশঙ্কা প্রকাশ করছেন যে প্রফেসর ইউনূসের কাছে, ইউনূসের উপর আর আস্থা রাখা যাচ্ছে না। প্রফেসর ইউনূস বিএনপির কাছে বিক্রি হয়ে গেছেন বা বিএনপির সাথে সমঝোতা করে ফেলেছেন। তিনি শহীদদের সাথে গাদ্দারি করছেন। তিনি সংস্কার ছাড়া, বিচার ছাড়া, নাম অস্ত্র সংস্কারে একটা কথিত নির্বাচন দিতে যাচ্ছেন রোজার আগে। অতএব প্রফেসর ইউনূসের উপর আস্থা রাখা যায় না। এই জন্যে ছাত্রদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে যে ছাত্ররা, তোমরা যারা বিপ্লবের পক্ষের শক্তি, বিপ্লবকে কন্টিনিউ করতে চাইলে, বিপ্লবকে পরিপূর্ণ বা সাকসেস করতে চাইলে প্রধান বিচারপতির কাছে যাও, বিকল্প খোঁজো। প্রফেসর ইউনূসকে দিয়ে হয়তো হবে না। এই কথাগুলো বলছেন আমার শ্রদ্ধেয় শিক্ষক, আমাদের শিক্ষা উপদেষ্টার সহকর্মী। তিনি একটা সেমিনারে আলোচনা করেছেন এই বিষয়গুলো। যে ইউনূস নির্বাচন দিয়ে দিচ্ছে, নির্বাচনের কথা বলেছে না, এটা এটা মানে সেই এটা বিপ্লবের সাথে তিনি যেভাবে বোঝাতে চেয়েছেন তার কথাটা আমি সরলভাবে উপস্থাপন করি। এটা গাদ্দারি। সংস্কারের আগে হঠাৎ করে নির্বাচনের একটা ঘোষণা দিয়ে দিলেন। ইউনূসকে দিয়ে হবে না, প্রধান বিচারপতির কাছে যাও ছেলেরা তোমরা। আর কোনটা উচিত অনুচিত, কোনটা আইনি বেআইনি, এটা প্রধান বিচারপতি জানেন। অতএব এভাবে নির্বাচন হবে না। এভাবে নির্বাচন হয়ে গেলে এটা জাস্ট বিএনপিকে ক্ষমতা দিয়ে দেওয়া। আর স্যার যে প্রশ্নটা তুলেছেন যে তারেক রহমানের সাথে লন্ডনে যেভাবে বৈঠক করেছে, এমন একটা ভাব যে তারেক রহমানের পরবর্তী প্রধানমন্ত্রী। একদম ভ্যালিড কোশ্চেন। মানে তারেক রহমানের সাথে মিটিং করে যৌথ বিবৃতি দেয় ইউনূস, এবং সেই যৌথ বিবৃতিতে নির্বাচনের ঘোষণা থাকে। মানে দল একটা। স্যার স্পষ্ট বলেছেন দেশে ইসলামপন্থীরা কি দল না? ইউনূসকে সন্দেহ করছে অনেকে যে ইউনূস মনে হয় বিক্রি হয়ে গিয়েছে, তার উপর আস্থা রাখা যায় না। প্রধান বিচারপতির কাছে যেতে বলছে অনেকে, যে তার পরামর্শনও কি করা যায়, কারণ এভাবে তো হবে না, এভাবে সম্ভব না। মানে এটা কতটুকু স্যারের এই পরামর্শ কতটুকু সঠিক বা কি করা উচিত, প্রফেসর ইউনূসকে একটু চাপ দিতে হবে। আর একটা অনেক ঘটনা কিন্তু ঘটে গেছে ভিতরে। যেমন ছাত্র উপদেষ্টারা কিন্তু পাওয়ারলেস। একসময় মাহফুজের অনেক পাওয়ার ছিল, এখন মাহফুজকে কেউ গুনে না। উপদেষ্টা পরিষদে একটা সময় ছিল যে ছাত্র উপদেষ্টারা কিছু বললে ওরা কেউ উল্টে বলতে পারতো না। আর এখন উপদেষ্টা পরিষদের নাম কাওয়াজতে আছে মাহফুজ এবং আসিফ, তাদের ওইভাবে কোনো পাওয়ার নেই, তাদেরকে কোণঠাসা করা হচ্ছে। এটা অশনি সংকেত। তো এই জায়গাটায় যে ইউনূসকে চাপ দিয়ে আমাদের জুলাই বিপ্লবের স্পিরিটের উপর রাখতে পারা, তাকে কমিটমেন্ট আনা যে স্যার আপনি কেন আপনি মনোবল হারিয়ে ফেললেন, আসলে কি ঘটেছে আপনি ক্লারিফাই করেন। একই সাথে বিকল্প প্রস্তুতি গ্রহণ করা। স্যার যেটা বলেছেন শাহিদুজ্জামান স্যার, যে প্রধান বিচারপতির কাছে যাওয়া যেতে পারে, অথবা ইউনূস যদি দুর্বল চিত্তের লোক হন যে না আর পারছি না, নির্বাচন দিয়ে আমি চলে যাই। কিন্তু আমাদের তো সংস্কার বিচার নিশ্চিত করতে হবে নির্বাচনের আগে। এই সংস্কার মানে আবারও বলছি, সংবিধান সংস্কার, যেটা বিএনপি মানতেই চায় না। সংবিধান পরিবর্তন করতে হবে, স্থানীয় সরকার নির্বাচন হতে হবে, তার মাধ্যমে সরকার এবং নির্বাচন কমিশনের সক্ষমতা প্রমাণ করতে হবে, তারপরে জাতীয় নির্বাচনের নাম নিতে হবে। এত সহজ নয়। রাজনৈতিক সংস্কৃতি কি হয়েছে, লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা, প্রচার প্রচারণা দুর্বল প্রার্থীরা চালাতে পারছে কিনা, সব বেশি শক্তির পাওয়ার প্রভাব আছে কিনা, কালো টাকা চলে কিনা, এগুলো সব যাচাই বাছাই করে ফিল্টারিং করে দেন ন্যাশনাল ইলেকশন হতে হবে। তার আগে এটা করা যাবে না। এটার জন্য ইউনূস যদি দুর্বল চিত্তের হয়ে যে না আমি এইসব ঝামেলা যেতে চাই না, আমি চলে যেতে চাই, ঠিক আছে, আমরা চাই স্যার আপনি থাকেন, আপনি 5 বছরের জন্য থাকেন, নির্বাচিত সরকারের প্রধান হিসেবে থাকেন, কিন্তু আপনি সংস্কার বিচার বা আমাদের জুলাই স্পিরিটের সাথে প্রতারণা করলে আপনাকেও আমরা, ওই শরীফ ওসমান হাদি বলেছিল না ইনকলাব মঞ্চে, আমার বাপ যদি জুলাইয়ের সাথে গাদ্দারি করে আপনি আমরা বাপ না। তাই ইউনূস যদি জুলাইয়ের সাথে গাদ্দারি করে স্যার আপনি আমাদের কেউ না। আমাদের বিকল্প রেডি। এই বিকল্পটা রেডি করে রাখা দরকার যে ইউনূস যদি নির্বাচন দিয়ে চলে যেতে চান সংস্কার ছাড়া, বিচার ছাড়া, সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা ছাড়া, তাহলে আমরা কি করবো, বিকল্প আমরা কাকে আনবো, কি তৈরি করবো, এটা রেডি করে রাখা। এটা যদি বিকল্প রেডি থাকে, ছাত্র জনতার একটা গ্রুপের হাতে, ইনকলাব মঞ্চ বা বাংলাদেশ এনসিপি, নানান গ্রুপ আছে যারা ছাত্র জনতার গ্রুপ, তাদের কাছে রেডি থাকবে যে আমরা এই মানের সংস্কার চাই, সংবিধান সহ, আমরা এই মানের জুলাই চার্টার চাই, আমরা এতটুকু বিচার দেখতে চাই, আমরা এই ধরনের পরিবেশ পাওয়ার পর আমরা জাতীয় নির্বাচন মানবো, তার আগে নির্বাচন মানবো না। এটা যদি এই সরকার না করে, তো আমরা অন্য সরকার চাই, সেই অন্য সরকারকে রেডি, আমরা কিন্তু প্রস্তুত। আপনাদের হয় এটা করতে হবে, নইলে কিন্তু আমাদের হাতে অন্য অপশন। স্যারের শাহিদুজ্জামান স্যার এই পরামর্শ বিকল্প হিসেবে রেখে দেওয়া যেতে পারে।
দ্য ইকোনমিস্ট আমাদের জানাচ্ছে যে টাকার অভাবে বেতন দিতে না পারা জাতিসংঘ আগামী 1 মাসের মধ্যেই দেউলিয়া হতে যাচ্ছে। এমনকি যে শান্তিরক্ষী বাহিনীতে রাখার দোহাই দিয়ে বাংলাদেশের সেনাবাহিনীকে সরকারের নির্দেশ অমান্য করতে বাধ্য করা হয়েছে, সেই শান্তিরক্ষী বাহিনীও আর চালাতে পারবে না জাতিসংঘ টাকার অভাবে, এবং এ নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। জাতিসংঘের সবচেয়ে বড় তহবিল সরবরাহকারী আমেরিকা এবং চীন জাতিসংঘকে আর অর্থ দিতে পারবে না বলে জানিয়ে দেওয়ার পর থেকেই এই সংকট শুরু হয়েছে। ইতিমধ্যেই এই শান্তিরক্ষী বাহিনীতে নতুন সদস্য সংগ্রহ বন্ধ করা হয়েছে। হোয়াইট হাউস থেকে লিক হওয়া কাগজপত্র এমনটাই বলছে। বাংলাদেশে দেখেন কারা কারা জাতিসংঘের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে আর কাদের বিরুদ্ধে বিগত জুলাই সন্ত্রাস মার্কিন ডিপ স্টেটের টাকা নিয়ে ঘটানোর একটি ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটিয়ে শেখ হাসিনাকে সরকার উৎখাতের অভিযোগ কাদের বিরুদ্ধে রয়েছে চলুন দেখা যাক। আমরা জানি কাদের বিরুদ্ধে রয়েছে। এই যে ছবিটি জাতিসংঘের আবাসিক প্রতিনিধি সহ আইন সহায়তা সংক্রান্ত প্রতিনিধি এবং বাংলাদেশের কথিত সুশীল সমাজের প্রায় সকলকে উপস্থিত আছেন আপনারা দেখতে পাচ্ছেন। জুলাই সন্ত্রাসের সঙ্গে এদের সকলের নাম জড়িত আছে। তার মানে মার্কিন ডিপ স্টেটের দেওয়া টাকা এদের সঙ্গে জাতিসংঘও পেয়েছে। এভাবেই তারা কাজ চালিয়েছে এতদিন এবং চালায় দেশে দেশে। মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের বাহু হিসেবে কাজ করা জাতিসংঘ এতদিন মূলত সদস্য রাষ্ট্রের টাকায় শক্তিশালী রাষ্ট্রসমূহের স্বার্থ রক্ষার কাজটি করে এসেছে। এখন প্রেসিডেন্ট ট্রাম্প যখন এই ডিপ স্টেটের ফান্ড কাটা শুরু করেছে বা উইথড্র করা শুরু করেছে এবং সেই সঙ্গে জাতিসংঘের তহবিল যোগানোর ব্যাপারেও নেতিবাচক কথা বলছে, তখন চীনের মতো অনেক রাষ্ট্রই আর জাতিসংঘকে টাকা দিতে চাইছে না। অতএব এই জাতিসংঘের আসন্ন মৃত্যু ঘটতে যাচ্ছে বলে অনেকেই মনে করছেন। এমন একটি দুর্বলের উপর ক্ষমতা দেখানো সুপার পাওয়ারের এজেন্ডা বাস্তবায়নকারী কোনো প্রতিষ্ঠান বা জাতিসংঘের পৃথিবীতে প্রয়োজন আছে কিনা তা নিয়ে কিন্তু বহুদিন ধরে বিতর্ক চলছে সারা পৃথিবীতে। তারা নিজেদেরকে সুপার গভর্নমেন্ট বা সুপার সরকার মনে করে, কিন্তু তারা আসলে কোনো যুদ্ধ ঠেকাতে পারে না। তারা গাজায় মানুষের নিরাপত্তা দিতে পারে না, কাউকে ঠেকাতে পারে না, কিন্তু তবু তারা খবরদারি করে যাচ্ছে এবং করছে বাংলাদেশের মতো দেশে উগ্রপন্থীদের ক্ষমতায় আনার মাধ্যমে। সিরিয়াতেও আপনারা জানেন কিছুদিন আগে সরকার পরিবর্তন হয়েছে। আসাদ সরকারকে সরিয়ে একটি জঙ্গিবাদী সরকার প্রতিষ্ঠায়ও জাতিসংঘের অংশগ্রহণ আছে বলে শোনা যায়। এমনিতে তারা হয়তো ক্ষমতা হারাবে না, কিন্তু যখন ফান্ডে টান পড়বে বা টাকা ফুরাবে তখন তাদের ক্ষমতার নোটে গাছটিও মোড়াবে, তাতে কোনো সন্দেহ নেই। দেখা যাক আর কতদিন টিকে থাকতে পারে এই গোপন রাজনৈতিক শক্তির সংগঠন জাতিসংঘ। আমি দেখতে পাচ্ছি জাতিসংঘের মতো সংস্থার মৃত্যু, জাতিসংঘের ক্ষমতা শেষ হতে হতে একেবারে নিঃশেষ হয়ে যাওয়া দেখা যাচ্ছে। আপনি যদি আন্তর্জাতিক রাজনীতির খোঁজ খবর কিছুটাও রেখে থাকেন তাহলে আপনিও জানবেন যে জাতিসংঘ নামের এই সংস্থাটিকে আসলে কেউ আর পোছে না। ইরাক, সিরিয়া, লিবিয়ার মতো সমৃদ্ধ দেশগুলোকে শেষ করে দেওয়ার পর এবার তারা বাংলাদেশে হাত দিয়েছে। হয়তো এর মধ্য দিয়ে শেষ হবে জাতিসংঘের দাদাগিরি। আমাদের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা নিজেকে আন্তর্জাতিক খেলোয়াড় মনে করেন, অথচ আন্তর্জাতিক খেলোয়াড় হওয়া সত্ত্বেও তিনি আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির কাছে কিভাবে ধরাশায়ী হলেন, কুপকাত হলেন, সেটি আমাদের জন্য যথেষ্ট বিব্রতকর। আবার আর এক আন্তর্জাতিক গণমাধ্যম, সেই ব্রিটেন ভিত্তিক গণমাধ্যম দ্য গার্ডিয়ানে তিনি নতুন বয়ান দিয়েছেন। বাংলাদেশের মানুষ বর্তমান সরকারকেও শত্রু মনে করছে, তিনি নিজেই বলেছেন। কেন বলেছেন, কি ব্যাখ্যা দিয়েছেন সেই প্রসঙ্গে পরে আসছি। যুক্তরাজ্যে গিয়ে সে দেশের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দেখা করার জন্য অনেক ধরনের চেষ্টা তো করতে হয়েছে বর্তমান সরকারকে, আমাদের সরকারকে, সেটি আমরা খুব ভালো করে জানি। কিন্তু কেন দেখা দিলেন না, কেন সাক্ষাৎ দিলেন না, তা নিয়ে তো নানান ধরনের গুঞ্জন, নানান ধরনের কথাবার্তা হচ্ছে। সেই জায়গা থেকে বিবিসি খুব ভালো করে ধরেছিল। কেন সাক্ষাৎ দেয়নি বিবিসিও এটি ভালো করে জানে, কিন্তু তাকে ইচ্ছাকৃতভাবে খুঁচিয়ে খুঁচিয়ে নানান ধরনের প্রশ্ন করেছে যাতে তিনি বিব্রত হন, এটি আমার কাছে মনে হয়েছে এবং এতে করে আমরা বিব্রত বোধ করছি। তার কারণ যুক্তরাজ্যে বসে প্রধান উপদেষ্টা প্রেস উইং যে মিথ্যাচার করেছিল সেটিও তো বিবিসি জানে এবং অদ্ভুত আজগুবি সব কথাবার্তার কারণেই সম্ভবত বিবিসি এই ধরনের বিব্রতকর প্রশ্ন করেছে। যাই হোক, এই ইন্টারভিউটি মোটামুটি বড়, আমি ছোট্ট করে 1-1.5 মিনিটে হুবহু এই পর্যায়ে যে বক্তব্যগুলো এসেছে বা প্রশ্ন এসেছে সেটি একটু আপনাদের সামনে তুলে ধরি। বিবিসির সাংবাদিক রাজনী বৈদ্যনাথন তিনি প্রশ্ন করছেন আমাদের প্রধান উপদেষ্টাকে, এটি আপনার আনুষ্ঠানিক সফর, কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে কেন কোনো সাক্ষাৎ হয়নি? প্রধান উপদেষ্টা উত্তরে বলছেন, তার সাথে বৈঠক হলে আমরা খুশি হতাম, সম্ভবত তিনি ব্যস্ত আছেন বা অন্য কিছু হতে পারে। দেখুন, আবারও সেই একই কথা, ব্যস্ত থাকলে আর এক দেশের সরকার প্রধান যে দেশে যাচ্ছে সরকারি সফরে, আমাদের সরকারের দাবি তো যেটি সরকারি সফর ছিল, সরকারি সফর হয়ে থাকলে সেটি সে দেশের প্রধানমন্ত্রী দেখা করবেন না? এটা হয়, সময় দিবেন না, অথবা সরকারের কোনো প্রতিনিধিও তাকে রিসিভ করবে না। যাও তিনি বলছেন, এটি আমার জন্য একটি দারুণ সুযোগ এনে দিয়েছে, এখন তিনি ব্যস্ত, আমি তাকে বাংলাদেশে আসার জন্য আমন্ত্রণ জানাই, তখন আমাদের হাতে সময় থাকবে এবং আমরা বাংলাদেশে কি ঘটেছিল, আমরা কি করতে চাইছি তা দেখাতে পারবো এবং তিনি পরিস্থিতি বুঝবেন। আর আমরা একটি ঐতিহাসিক মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছি, এটি একটি অন্য জিনিস যেখানে আপনি অতীতকে বাদ দিয়ে একটি নতুন ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছেন। রাজনী বৈদ্যনাথন আবার সংক্ষিপ্ত প্রশ্ন করছেন, আচ্ছা আপনি বলছেন যে ব্রিটিশ প্রধানমন্ত্রী ব্যস্ত, অথচ আপনি প্রধান উপদেষ্টা, রাজনৈতিকভাবে আপনার দুজনের সমমর্যাদার, যেহেতু প্রধান উপদেষ্টা বাংলাদেশের প্রধানমন্ত্রী সমমর্যাদার, তো যুক্তরাজ্যে প্রায় 10 লাখ বাংলাদেশি রয়েছে এবং বাংলাদেশি সংস্কৃতি ব্রিটিশ জীবনের এক অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। তাহলে আপনি কতটা হতাশ যে আপনি কয়েকদিন ধরে যুক্তরাজ্যে রয়েছেন, অথচ এই কয়েকদিনের মধ্যেও তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী আপনার জন্য সময় বের করতে পারলেন না? অধ্যাপক ইউনূসের
অবাক করা উত্তর। তিনি বলছেন, আমি জানি না আমার হতাশ হওয়া উচিত নাকি তার হতাশ হওয়া উচিত, সুযোগটা কোনো কারণে হাতছাড়া হয়ে গেছে, আমি জানি না। এটা কোনো কথা? তিনি বলার চেষ্টা করছেন যে তিনি আসলে কনফিউজড। ব্রিটিশ প্রধানমন্ত্রীরও হতাশ হওয়ার কথা সম্ভবত, এরকমটাই তো বলতে চাচ্ছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী কেন হতাশ হবেন? কি কারণে, কি উদ্দেশ্যে, কেন দরকার এসব কথাবার্তা বলার? ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে সেজন্য আমি বলছি বাংলাদেশে তার আসাটা একটা দারুণ সুযোগ হতে পারে, ধীরে সুস্থে বাংলাদেশকে দেখার, অনুভব করার এবং তা উপলব্ধি করার জন্য ভালো সুযোগ তৈরি হতে পারে যে বাংলাদেশ কিসের মধ্যে দিয়ে যাচ্ছে। বিবিসিও মানে কমে ছাড়বে না, আবারও প্রশ্ন করছে। রাজনীতি বৈদ্যনাথন 3 নম্বর যে প্রশ্ন এই সংক্রান্ত, তিনি বলছেন যে ডাউনিং স্ট্রিট মানে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় কেন এই বৈঠকের আয়োজন করলো না, তার কি কোনো ব্যাখ্যা দিয়েছে? ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন, আমার মনে হয় না যে আমরা এই ধরনের কোনো ব্যাখ্যা পেয়েছি, সম্ভবত তিনি অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় ব্যস্ত। আবার সেই একই কথা, এগুলো বলে কি নিজেকে ঢাকার চেষ্টা করছে, নিজের লজ্জা না বললেই কিনা এইসব শব্দ অ্যাভয়েড তো করতে পারতেন। এবং ঠিক তার প্রেস উইংয়ের প্রেস সেক্রেটারি মিস্টার শফিকুল আলম 11 তারিখে যেই ভাষা তিনি ব্যবহার করেছিলেন যে সম্ভবত তিনি কানাডা আছেন, সারা বিশ্বের মানুষ জানছে, অন্তত সে দেশের প্রতিটি মানুষ জানে সে দেশের প্রধানমন্ত্রী কোথায়। আর একটি দেশের সরকার প্রধান সরকারি সফরে যাচ্ছে, কোনো খোঁজখবর না নিয়ে সে দেশের প্রধানমন্ত্রী আছেন কিনা তার শিডিউল না জেনে তিনি বলছেন যে ওই সময় বলছিলেন তিনি সম্ভবত কানাডায় আছেন, অথচ ওই দিন স্কাই নিউজের জার্নালিস্টের সঙ্গে তিনি ইন্টারভিউ দিচ্ছেন, ওপেন দেখা যাচ্ছে টেলিভিশনে। তারপর দিন তাদের পার্লামেন্টে বাজেট সংক্রান্ত একটি সেশনে, একটি আলোচনায় তিনি অংশ নিয়েছেন, দেখা যাচ্ছে সরাসরি লাইভ টেলিকাস্টে। যখন চারদিক থেকে সমালোচনা হলো তখন মিস্টার শফিকুল আলম বলেন, না আমি বলেছি সম্ভবত। কেন সম্ভবত শব্দটা বলতে হবে? এগুলো আমাদেরকে বলে লাভ নেই, আমরা তো বুঝি যে কতটা প্রাণান্তকর চেষ্টা করা হয়েছে, তারপরেও ব্রিটিশ প্রধানমন্ত্রী সাড়া দেননি। আর শফিকুল আলম তারপরেও বলেন প্রধান উপদেষ্টার যে 11টি সফর সরকার প্রধান হওয়ার পরে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সফর। আমরা বিব্রত বোধ করি, লজ্জা বোধ করি তারা না করলেও। এবং বিবিসির ইন্টারভিউয়ে আরও অনেক বিষয়ের প্রসঙ্গে এসেছে, টিলু সিদ্দিক প্রসঙ্গে এসেছে যে কেন টিলু সিদ্দিকে দেখা করতে চাওয়া সত্ত্বেও তিনি দেখা করলেন না। তার উত্তর বরাবর যা দিয়ে আসছেন প্রধান উপদেষ্টা ওখানে বসেও একই কথা বলেছেন যে এটি আইনগত বিষয়। যখন বলা হলো যে তার সম্বন্ধে যে অভিযোগ দাঁড় করানো হয়েছে তার আইনজীবীদের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই, যোগাযোগ ছাড়াই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, সেখানেও তিনি যুক্তিসঙ্গত বা যুৎসই কোনো উত্তর দিতে পারেননি। বিবিসির এই যে ইন্টারভিউটি আমরা এটি পড়ে জেনে শুনে সত্যি সত্যি অবাক লেগেছে যে বিবিসির কাছে কিভাবে ধরাশায়ী হয়েছে আমাদের প্রধান উপদেষ্টা। এখন কেন ঢাকা দেননি? তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখেছেন। দর্শক, আসলে সম্পূর্ণ নিউজ দেখে বুঝতে পেরেছেন আসলে কোন নিউজ বা কোন বিষয়টি ইঙ্গিত করছে। দর্শক, এই বিষয় নিয়ে আমি আর বেশি কথা বলছি না। আমাদের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। পরবর্তী নিউজ আপডেট পেতে অবশ্যই চোখ রাখতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে। তাই যারা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো লাইভ, নতুন কোনো নিউজ আপডেট। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। একটি লাইক করে দেন।